জয় হিন্দ জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আসামে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন এনে তবে কি গোটা ভারতকে পথ দেখাচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা? কেন্দ্র সরকার কবে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনবে এটা ভেবে ভেবে আমরা যখন হাপিত্তেশ করে বসেছিলাম, তখন কিন্তু সেটাকেই বাস্তবে করে দেখাতে চলেছেন আসামের যোগী। তবে রাজনৈতিক বাধা আর সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে কেন্দ্র সরকার যেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনতে সাহস করছে না, সেখানে কোন জাদুতে হেমন্ত বিশ্ব শর্মা আসামে এটা করে দেখাচ্ছেন, এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা যুক্তি, তথ্য আর রেফারেন্সের মাধ্যমে একে একে বুঝে নেব যে সংবিধানের কোন কোন ধারাতে বাধা পেয়ে কেন্দ্র সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনতে পারছে না, আর সেই ধারাগুলোকেই বাইপাস করে কিভাবে অসাধারণ বুদ্ধিমত্তার সাথে হেমন্ত বিশ্ব শর্মা এটাকে আসামে বাস্তব করে দেখালেন। ভিডিওটা গভীর এবং অবশ্যই কিছুটা সেন্সিটিভ, তাই চলুন সাহস করে একেবারে শুরু থেকে শুরু করি। দেখুন, ভারতের আসাম রাজ্যটা পশ্চিমবঙ্গের মতোই একেবারে বাংলাদেশের সীমান্ত লাগোয়া একটা রাজ্য। আর এই কারণেই গত কয়েক দশক ধরে আসামে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশের ফলে গোটা আসামের জনসংখ্যার বিন্যাস ভয়ঙ্কর রকমভাবে বদলে গেছে। যদিও ঐতিহাসিকভাবে ভারতের বহু রাজ্যের মতো আসামও মূলত হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটা রাজ্য ছিল। 1901 সালের ব্রিটিশ ভারতের প্রথম দিককার জনগণনা অনুযায়ী আসামে তৎকালীন হিন্দু জনসংখ্যা ছিল 90%-রও বেশি। তবে আসামে দীর্ঘদিনের কংগ্রেস সরকারের নিষ্ক্রিয়তা এবং তোষণের ফলে আজকের আসামের জনবিন্যাসটা একেবারে পুরোপুরি ভেঙে পড়তে চলেছে। 2011 সালের জনগণনা অনুযায়ী আসামে হিন্দু জনসংখ্যা কমে প্রায় 61% নেমে আসে। তবে 2021 সালে যদিও কোনো জনগণনা হয়নি, তবে সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে আসামে হিন্দু জনসংখ্যা কমে মাত্র 58-59% মতো এসে দাঁড়িয়েছে। ভারতের প্রেক্ষাপটে কোনো রাজ্যে এটা হচ্ছে সবচেয়ে দ্রুত জনসংখ্যাগত পরিবর্তন বা ডেমোগ্রাফিক চেঞ্জেস। চিত্রটা আরও স্পষ্ট হয় জেলা ধরে ধরে পরিসংখ্যান দেখলে। যদি 2011 সালের জনগণনাও ধরি, তাহলে আসামের মোট 35টা জেলার মধ্যে 16টা জেলায় এখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে। যেমন ধুবড়ী জেলায় মুসলিম জনসংখ্যা 79.7%, বরবেটায় 70.7%, দারঙে 68.3%। এছাড়া গোয়ালপাড়া, করিমগঞ্জ, হেলাকান্দি, নওগাঁ, মরিগাঁও, বঙ্গাইগাঁও, হজয় এই সব জেলাতেও কিন্তু মুসলিম জনসংখ্যার আধিপত্য একেবারে স্পষ্ট। কিছু কিছু জেলার পরিস্থিতি আরও সংকটজনক, কারণ ওই সব জেলা থেকে অলরেডি হিন্দু বিতরণ শুরু হয়ে গেছে। উদাহরণস্বরূপ সাউথ সালমারা জেলায় মুসলিম জনসংখ্যা 95% ছাড়িয়েছে। এমনকি ধুবড়ী জেলার বেশ কয়েকটি শহরে এখন হিন্দু জনসংখ্যা কমে গিয়ে মাত্র 10%-এর আশেপাশে এসে ঠেকেছে। অর্থাৎ অনেক সাবডিভিশনে হিন্দু সম্প্রদায় আজ সংখ্যালঘু হয়ে পড়েছে। অর্থাৎ পরিস্থিতি আজ এমন জায়গায় এসে পৌঁছেছে যে একদিকে হিন্দুরা সংখ্যালঘু আর উল্টো দিকে পরিবার পিছু 16-17টা করে সন্তান। ফলে আসামের জনসংখ্যার বিন্যাস রোজ দিন ভয়ঙ্কর রকমভাবে পাল্টে যাচ্ছে, যার প্রত্যক্ষ ফল হিসাবে সময় সময় সেই সব এলাকার হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ পর্যন্ত উঠে আসছে। আবার অনেক গ্রামে ধর্মীয় চাপ এবং নিরাপত্তাহীনতার কারণে হিন্দু পরিবারগুলো এলাকা ছাড়তেও বাধ্য হচ্ছে। আনুমানিক হিসেব অনুযায়ী প্রতি বছর প্রায় 3,500 পরিবার নিজেদের ভিটে মাটি ছেড়ে আসামের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে আসতে বাধ্য হচ্ছে। আসামে হিন্দুদের অবস্থা কতটা শোচনীয় এই পরিসংখ্যান থেকে আশা করি আন্দাজ করতে পাচ্ছেন। আর তাই সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে খোলাখুলি বলেছেন যে আসামের জনবিন্যাস এরকমভাবে পরিবর্তিত হতে থাকলে 2041 সালের মধ্যে সেখানে 50% হিন্দু আর 50% মুসলমান বাস করবে। আর যদি এমনটা ঘটে, তাহলে বুঝতে হবে অসম বাংলাদেশে পরিণত হতে আর খুব বেশি সময় নেবে না। এই আশঙ্কার কারণে হেমন্ত বিশ্ব শর্মা আসামকে বাঁচাতে একের পর এক আইন আনছেন এবং প্রয়োজনে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করছেন। এর আগে তিনি আসামে বহু বিবাহকে নিষিদ্ধ করেছেন, এনআরসিকে কঠোরভাবে লাগু করেছেন, আর এখন আসামকে বাঁচানোর জন্য কঠোর জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনছেন। আর এই নীতির আওতায় আসাম সরকার চাইছে প্রথমত যাদের 2টি সন্তানের বেশি থাকবে তারা কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা পাবে না।
অর্থাৎ তারা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে না, বিনামূল্যে রেশন পাবে না, সরকারি বাড়ি পাবে না, সরকারি স্কলারশিপ পাবে না, কোনো রকম সরকারি ভর্তুকি পাবে না, মানে 2 সন্তানের বেশি হলে কোনো রকম সরকারি প্রকল্পের সুবিধাই তারা পাবে না। দ্বিতীয়ত, 2টি সন্তানের বেশি সন্তান থাকলে পঞ্চায়েত এবং স্থানীয় নির্বাচনে অংশ নেওয়া যাবে না। তৃতীয়ত, অসমে রাজ্য সরকারের অধীনে যে কোনো সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সুযোগ এই পরিবারগুলোর একেবারেই থাকবে না। এই ধরনের কঠোর আইন আসাম সরকার তৈরি করছে। তবে এরকম নয় যে এই আইন আসামে হঠাৎ করে আনা হচ্ছে। এই জনসংখ্যা নীতি আসামে কংগ্রেসের সময় থেকে শুরু হয়েছিল, তারপর 2018 সাল থেকে ধাপে ধাপে বাস্তবায়নও শুরু হয়েছিল, আর এখন এসে এটাকে সম্পূর্ণভাবে কার্যকর করার প্রচেষ্টা শুরু হয়েছে। কিভাবে? আসলে 2017 সালে তখন কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তরুণ গগৈ। আসামের তৎকালীন কংগ্রেসি বিধানসভায় সরাসরি পপুলেশন কন্ট্রোল ল পাশ করার পরিবর্তে কংগ্রেস সরকার তখন একটা স্টেট পলিসি গ্রহণ করেছিলেন, যার নাম পপুলেশন অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট পলিসি অফ আসাম 2017। এটা ছিল একটা এক্সিকিউটিভ পলিসি ডিসিশন, তবে এটা কোনো আইন নয়। এর সপক্ষে তৎকালীন কংগ্রেসি মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের যুক্তি ছিল আসামের জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে অনেক বেশি, যার ফলে আসামের মাতৃস্বাস্থ্য, নারী শিক্ষা এবং সরকারি সম্পদের ওপরে চাপ বাড়ছে। আর তাই আইন না আনলেও এই সফট গভর্নমেন্ট পলিসির অধীনে বলা হয় যারা 2টি সন্তান বা তার কম রাখবেন তারা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন এবং বিভিন্ন স্টেট ওয়েলফেয়ার স্কিমে তাদের সুযোগ সুবিধা পাওয়াটা বজায় থাকবে। তবে এই পলিসির ভিত্তিতে সেই সময় সরাসরি কোনো আইন বানানো হয়নি। তার পরিবর্তে আসামের বিভিন্ন ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট রুলস এবং স্কিম গাইডলাইনের মধ্যে এই 2 চাইল্ড নর্মকে ধীরে ধীরে যুক্ত করা হতে শুরু হয়। তবে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তরুণ গগৈয়ের মতো নরম সরম মুখ্যমন্ত্রী নন। তিনি সরকারি পলিসির মতো গায়ে হাত বোলানোর নীতির বাইরে বেরিয়ে এসে 2017 সালে তরুণ গগৈয়ের পাশ করা পলিসির ওপরে ভিত্তি করে 2018 সালে আসাম পঞ্চায়েত অ্যাক্ট সংশোধনী আইন নিয়ে আসেন। মানে 2017 সালে তরুণ গগৈয়ের তৈরি করা সফট অ্যাপ্রোচের পলিসির ওপরে ভিত্তি করে 2018 সালে হেমন্ত বিশ্ব শর্মা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংশোধনী আইন আনেন। কীরকম সংশোধনী আইন? চলুন একে একে বুঝি। প্রথমেই আসি পঞ্চায়েতের আইনের বিষয়টাতে। পুরনো পঞ্চায়েত আইন আসাম পঞ্চায়েত অ্যাক্ট 1994-তে পঞ্চায়েত বা স্থানীয় নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে সন্তান সংখ্যার কোনো বাধ্যবাধকতা ছিল না। যে কেউ 2টি, 3টি বা তার বেশি সন্তান থাকলেও গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত, জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হতে পারত। অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণের কোনো শর্ত নির্বাচনী যোগ্যতার সঙ্গে তখন যুক্ত ছিল না। কিন্তু 2018 সালে হেমন্ত বিশ্ব শর্মা সরকার আসাম পঞ্চায়েত অ্যাক্ট 1994-এ একটা গুরুত্বপূর্ণ সংশোধনী আনেন। এই সংশোধনীর মূল বিষয় হলো 2টির বেশি জীবিত সন্তান থাকলে সেই ব্যক্তি পঞ্চায়েত বা স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবে না। এবারে এই নিয়মটি গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদের নির্বাচনে সমানভাবে প্রযোজ্য হবে। এখানে কাট অফ ইয়ার হিসেবে ধরা হয় 2018 সালের পর জন্মানো সন্তান, মানে 2018 আগে জন্মানো সন্তানের জন্য কোনো ডিসকোয়ালিফিকেশন রাখা হয়নি। এই আইন আনার পেছনে সরকারের কি যুক্তি ছিল? সরকারের যুক্তি ছিল পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরাই সমাজের রোল মডেল। তারাই যদি জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশ্বাস না করেন তাহলে সাধারণ মানুষকে বার্তা দেওয়া যাবে না। তাই ইলেকশন এলিজিবিলিটির সঙ্গে পপুলেশন কন্ট্রোল বিষয়টাকে জুড়ে দেওয়া হয়েছে। আশা করি এই অবধি বিষয়টা আপনারা বুঝতে পারলেন। একই রকমভাবে তরুণ গগৈয়ের পাশ করা সরকারি পলিসি পপুলেশন অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট পলিসি অফ আসাম 2017-তে যেহেতু বলা ছিল যে যারা 2টি সন্তান পর্যন্ত রাখবেন তারা বিশেষ সরকারি সুযোগ সুবিধা পাবে, সরকারি চাকুরি এবং সরকারি স্কিমের বেনিফিট পাবে, আর যারা বেশি সন্তান রাখবে তারা পাবে না। এই পলিসির ওপরে বেস করে সম্প্রতি হেমন্ত বিশ্ব শর্মা আসামের বিধানসভায় একটা বিল নিয়ে এসেছেন যে যাদের 2টির বেশি
সন্তান রয়েছে তারা সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। অর্থাৎ তারা আর সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে না, বিনামূল্যে রেশনও পাবে না, সরকারি বাড়ি পাবে না, কোনো সরকারি স্কলারশিপ পাবে না, কোনো রকমের সরকারি ভর্তুকি পাবে না, মানে কোনো রকম সরকারি প্রকল্পের সুবিধা তারা পাবে না। আর এই প্রস্তাব আসার সাথে সাথে আসাম বিধানসভায় প্রবল বিতর্ক শুরু হয়ে যায় এবং আসলে এই রকম আইন আদতেও আনা সম্ভব কিনা সেই বিষয়েও প্রশ্ন উঠতে শুরু করে। কারণ এই রকম আইন পাশের ব্যাপারে দুটি প্রধান আইনি বাধা রয়েছে। এক, ভারতের সংবিধানের আর্টিকেল 16-তে সমান চাকরির সুযোগ এবং আর্টিকেল 21-এ জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার কথা বলা আছে। এই দুটোই ভারতীয় নাগরিকদের জন্য একেবারে মৌলিক অধিকার। তাছাড়া এই প্রেক্ষাপটে বিজেপি নেতা এবং আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় 2021 সালের মে মাসে সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ PIL দাখিল করেছিলেন, যেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য 2 সন্তান নীতিকে বাধ্যতামূলক করার দাবি তোলা হয়। কিন্তু শুনানিকালে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে মন্তব্য করে যে শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে নাগরিকদের সরকারি সুবিধা, চাকরি বা অধিকারকে সীমিত করা হলে তা মৌলিক অধিকারকে খর্ব করা হবে। আদালত আরও জানায়, জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতিগত বিষয় যা সংসদ এবং সরকারের সিদ্ধান্তের আওতায় পড়ে। আদালত জোর করে এমন আইন চাপিয়ে দিতে পারে না। এর থেকে বোঝা যায় যে পপুলেশন বেসড কঠোর আইন আনতে গেলে সংবিধানের মৌলিক অধিকারগুলোর সঙ্গে তার সামঞ্জস্য থাকাটা বাধ্যতামূলক। তাছাড়া স্বাধীনতার পর থেকে কেন্দ্র প্রায় 35 বার 2 সন্তান নীতি সম্পর্কিত আইন আনার প্রস্তাব করেছে, কিন্তু এখনো পর্যন্ত সংসদে তার কোনো কার্যকরী আইন পাশ করা যায়নি। তবে আসাম সরকার তাদের আনা এই আইনটাকে আইনি দৃষ্টিতে রক্ষা করতে একাধিক সাংবিধানিক যুক্তিকে সামনে আনছে, যে যুক্তির ওপরে বেস করে বিশেষজ্ঞরা বলছে আসাম হয়তো এই আইনকে পাশই করে ফেলবে। তবে যুক্তিগুলো কি কি এগুলো একটু ডিটেলসে বলি চলুন। এক, সংবিধানের আর্টিকেল 47 রাষ্ট্রকে স্পষ্টভাবে নির্দেশ দেয় যে জনগণের পুষ্টির মান উন্নয়ন করা, জীবনযাত্রার মান বাড়ানো এবং জনস্বাস্থ্য রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য। আসাম সরকার এখানে যুক্তি দিচ্ছে যে অতিরিক্ত জনসংখ্যার চাপ সরাসরি সরকারি হাসপাতাল, রেশন ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর ওপরে এসে পড়ছে। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্য 2 সন্তান নীতি গ্রহণ করা আসলে আর্টিকেল 47-এর বাস্তবায়নেরই একটা অংশ। 2, আর্টিকেল 38 রাষ্ট্রকে সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য কমানোর নির্দেশ দিয়েছে। তাই আসাম সরকারের বক্তব্য, অল্প আয়ের পরিবারে বেশি সন্তান মানেই দারিদ্র্য, অপুষ্টি এবং শিক্ষার অভাব। ফলে 2 সন্তান নীতি সমাজে অর্থনৈতিক ভারসাম্য আনতে সাহায্য করবে। 3, সংবিধানের আর্টিকেল 243-এর F অনুযায়ী পঞ্চায়েতের নির্বাচনের যোগ্যতা নির্ধারণ করার ক্ষমতা রাজ্য সরকারের হাতে রয়েছে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টেরও একটা ঐতিহাসিক রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2003 সালে জাভেদ বনাম স্টেট অফ হরিয়ানা মামলায় হরিয়ানা সরকারের 2 সন্তান নীতিকে চ্যালেঞ্জ করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানায় পঞ্চায়েত নির্বাচনে অংশ নেওয়া কোনো মৌলিক অধিকার নয়, এটি একটা স্ট্যাটুটারি রাইট। আদালত আরও বলে, জনসংখ্যা নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থের বিষয় এবং 2 সন্তান নীতি আর্টিকেল 14 এবং আর্টিকেল 21-কে লঙ্ঘন করে না। এই রায়টাই এখন আসাম সরকারের জন্য বড় আইনি হাতিয়ার। 4, সরকারি চাকরির ক্ষেত্রেও আসাম সরকার যুক্তি দিচ্ছে যে সরকারি চাকরি পাওয়া কোনো মৌলিক অধিকার নয়। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, স্থায়ী বাসস্থান ইত্যাদির মতোই সরকার চাইলে সন্তান সংখ্যাকেও একটা পলিসি কন্ডিশন হিসাবে যুক্ত করতে পারে, আর এতে কোনো সাংবিধানিক বাধা নেই। সংবিধানের 7 শিডিউলে স্টেট লিস্ট অনুযায়ী জনস্বাস্থ্য, স্থানীয় স্বশাসন এবং স্টেট ওয়েলফেয়ারের বিষয়টা রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। ফলে রাজ্য সরকার সরকারি প্রকল্প এবং সুবিধার যোগ্যতা নির্ধারণের ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত নিতে পারে। সব মিলিয়ে বলা যায় আসাম সরকার সংবিধানের আর্টিকেল 47, আর্টিকেল 38, আর্টিকেল 243F এবং জাভেদ বনাম স্টেট অফ হরিয়ানা মামলার রায়কে সামনে রেখে এই আইনকে বৈধ প্রমাণ করার চেষ্টা করছে।
কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে মৌলিক অধিকারগুলোর সীমা অতিক্রম করলে এই আইন সুপ্রিম কোর্টের কড়া পরীক্ষার মুখে কিন্তু পড়বেই। তবে আসামের এই আইন সুপ্রিম কোর্টে পৌঁছলে কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। তবে দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন হতে পারে আসামে হেমন্ত বিশ্ব শর্মার মধ্য দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ধীরে ধীরে গোটা দেশের অভ্যন্তরের জনমতকে গঠন করতে চাইছে। আর একবার প্রবল জনমত গঠিত হয়ে গেলে সংসদে তারা নতুন এই আইনটা আনবে। তবে বিশেষজ্ঞদের মতে যদি কেন্দ্র সরকার লোকসভায় এই বিষয়ে নতুন কোনো আইন আনে এবং পুরনো আইনের ধারাগুলোকে সংশোধন করে, তবে শুধুমাত্র আসামে নয় সম্পূর্ণ দেশেই প্রতিটা রাজ্যেই জনসংখ্যা নিয়ন্ত্রণ বিলকে আনা সম্ভব হবে। সেক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না।